উপস্থিত ভাইয়া এই আলোচনা সভার আমাদের সভাপতি জনাব রিয়াসত-উদ্দিন, আমাদের পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রিদওয়ান আহমদ সহ প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, আমার ভাই ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সংগঠন নিয়ে কিছু কথা বলবো। রিয়াসত-উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কয়েকটা কারণে। আজকে 4 বছর আগে থেকে যখন আমরা হাসিনা বিরোধী আন্দোলন শুরু করলাম যুগবদ্ধভাবে, মূলত এটা কোঅর্ডিনেট করেছে বিএনপি। যখন ওই মিটিং দিত আমাদেরকে বলা হতো যে আপনারাও আপনাদের জায়গা থেকে মিটিং করেন। রিয়াসত-উদ্দিনের সাহায্য ছাড়া, অংশগ্রহণ ছাড়া আমাদের পক্ষে এই মিটিংগুলি করা সুন্দরভাবে সম্ভব ছিল না। রিয়াসত-উদ্দিন হয়তো আগামী দিন ওই জায়গা থেকে নির্বাচন করবে। নির্বাচন যদি করতে হয় তাকে সংগঠন আরো মজবুত করতে হবে। এই সংগঠন দিয়ে কিন্তু নির্বাচনে জিতা যাবে না। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে লোকের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে আমাদের দলে যোগদান করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমাদের দলের কতগুলি জিনিস আছে যেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে নাই। যেমন, যেই লোক সর্বপ্রথম বিদ্রোহ করেছে কর্নেল বলি, ক্যাপ্টেন বলি, সে হলো এই দলের প্রেসিডেন্ট। এটা বাংলাদেশ আর কোনো কারণে নেই। বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ সভাপতি আর ডক্টর বীর মুক্তিযোদ্ধা রিদওয়ান আহমদ মহাসচিব। অন্য কোনো দলে আছে? নাই। আমাদের দলে প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে 5 জন ডক্টরেট। অন্য কোনো রাজনৈতিক দলে আছে? নাই। প্রথম হলো আমরা 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। আর আমরা ওই টুথপেস্ট যারা বিক্রি করে প্রেস ক্লাবের সামনে, ওই সমস্ত রাজনৈতিক দল না। আমরা যে কোনো মানদণ্ডে 3 নম্বর 4 নম্বরের মধ্যে আসি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে। আমরা একমাত্র রাজনৈতিক দল যেটা বিএনপিকে ফলো করে প্রত্যেকটা প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছি। আমাদেরকে কে স্বীকৃতি দিল কে দিল না এটার কোনো কিছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে আমাদের কোনো চিন্তার বিষয় নাই। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছু দেবে, আল্লাহ সব কিছু দেবে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা এখানে বলেছেন, প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশে যদি 1 নম্বরে কেউ নাম থাকে দুর্নীতিমুক্ত, তাহলে অলি আহমদের নাম হয়ে আসবে। আর কোনো নাম কেউ উচ্চারণ করতে পারবে না। এগুলি তো আপনাদের একটা সম্মান। এই জিনিসগুলি তো আপনি বুঝাতে পারেন। যেমন আমাদের মহিলা নেত্রী কারিমা এখানে কি বলে গেল, যেখানে যাচ্ছে নাম বললেই তাকে সম্মান দিচ্ছে। অর্থাৎ আপনারা যেখানে যাবেন সম্মানিত হবেন, শুধু ঘরে ঘরে যেতে হবে। আপনি যদি মনে করেন আমি ঘরে বসে থাকবো তারা আমার ঘরে আসবে, এটা হয় না। এটা আসবে 50 বছর 60 বছর পরে। যেমন আমি 52 ভাষা আন্দোলন থেকে আমার রাজনীতি শুরু। ওটা ছিল পরোক্ষভাবে।
প্রত্যক্ষভাবে 1971 স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছি। এখন কিন্তু আমাকে কারো ঘরে যাইতে হয় না, ওরা আমার কাছে চলে আসে, কারণ আমি তাদের মুরব্বী এখন। কিন্তু এক সময় আমি তাদের ঘরে গিয়েছি। সুতরাং উত্তরে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজেই দেখেন, হয়তো আমি করে নিয়েছি 250-র মতো লোক হবে, আরো সুন্দরভাবে এগুলি অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ না করলে এমপি ইলেকশন করাটা কঠিন হবে। এখন আসেন দেশের ব্যাপারে। আপনারা নিশ্চয়ই এই মঞ্চে যারা আমার বক্তব্য শুনেছেন, আমি কিন্তু প্রত্যেকবারেই হাসিনা যাওয়ার আগে একটা কথা বলেছি যে তোমাকে যেতে হবে, কিন্তু কাপড় নিয়ে যাওয়ার সময় পাবে না। এটা বাংলাদেশ আর কেউ বলে না, কিন্তু সেটা রহস্য করে তিনি বলছেন আমি কেন যাব, এটা আমার বাবার দেশ। একটা জিনিস বুঝতে হবে, আপনি যখন অন্যায় করতে 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 পাতিলটা যখন ভরে যায়, তখন পাতিলের বাইরে জিনিসগুলি পড়তে থাকে। হাসিনা কিন্তু সেই জিনিসটা বুঝে নাই, যেটা শেখ মুজিবও বুঝে নাই। শেখ মুজিব মনে করছে তার বোধহয় ডান আঙ্গুলটা উপরে করলে সমগ্র বাংলাদেশ ডুবে যাবে। মানুষকে আঙ্গুল দেখানো এটা একটা বেয়াদবি। আঙ্গুল কাকে দেখাচ্ছ? যারা তোমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে তাদেরকে তুমি আঙ্গুল দেখাচ্ছ? এটা তো হয় না। তার অহংকার ছিল। রিজওয়ান আহমদ সাহেব বলে গেছে তিনি সারা জীবন কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কিন্তু যখন ভাগে পেয়েছে তখন আর গণতন্ত্র নেই। তখন বলছে এখন একদলীয় শাসন, আমি রাজা, আমি প্রজা, আমার দেশ, আমি ছাড়া আর কেউ নেই। আমিত্ব চলে আসছে। যেমন হাসিনা, সে মনে করছে সে বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছে, আবার এদিকে বলছে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর নামাজ কবুল কখন হয়? যখন তুমি হারাম রোজগার করো না, যখন তুমি পরের হক খাও না, যখন তুমি অন্যায় অবিচার করো না, তখনই তোমার নামাজ হবে। বাকিগুলি তো এক্সারসাইজ হবে, মিলিটারিরা যেরকম এক্সারসাইজ করে এক্সারসাইজ হবে। নামাজ পড়ার পূর্ব শর্ত পালন করতে হবে। আজকে বর্তমানে দেশের এই অবস্থা কেন? কারণ আমরা মিথ্যা কথা বলি। মঞ্চে আসলে একরকম সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু 6 মাস পর অন্যরকম কথা বলি, 9 মাস পর অন্যরকম কথা বলি। আগে কিন্তু এগুলি ধরা পড়তো না, কিন্তু এখন বর্তমান টেকনোলজিতে সব বক্তব্যগুলি পাশাপাশি করে দিচ্ছে যে অমুক তারিখে কি বলছে, মুখ তারিখ কি বলছে, অমুক তারিখ কি বলছে। সুতরাং এখন জনগণকে ফাঁকি দেওয়ার দিন শেষ হয়ে গেছে। সত্যকে ধারণ করতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আজকে আমরা কি জন্য এখানে একত্রিত হয়েছি? 2024 সাল জুলাই মাসে আমাদের যে ছেলে মেয়েরা রাস্তায় নেমে তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তাদেরকে স্মরণ করার জন্য, তাদের জন্য দোয়া পাঠ করার জন্য। যেটা দোয়া পাঠ ইতিমধ্যেই আমরা করে নিয়েছি। সর্বপ্রথমে তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন কিন্তু আর কিছুই থাকে না। প্রথম কথা হলো, আমি যদি তাদের জায়গায় হইতাম আমি রাজনীতিতে আসতাম না। ইরানের 2টা সিস্টেম আছে, আপনাদেরকে একটা কথা বলি। মূল যুদ্ধটা সেনাবাহিনীর সাথে করেছিল, আন্দোলন করেছিল তৎকালীন রাজা পাহলভির বিরুদ্ধে। আমি ইরানের পাহলভি সাহেবের ঘরে গিয়েছি, ওখানে দুপুরবেলা খেয়েছি প্রেসিডেন্ট জিয়া সহ, 3/3 কোনো ব্যক্তি ছিল না। ওখানে বলে রেভলিউশনারি গার্ড, অর্থাৎ যারা মূল কাজটা রাস্তায়
আন্দোলনটা করেছে। সরকার যখন গঠন হয় তারা কিন্তু সরকারে যায় নাই, যারা সরকার গঠন করা তারাই করেছে। আর রেভলিউশনারি গার্ড কি করেছে? প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা মন্ত্রীর পিছনে দুজন, সচিবের পিছনে দুজন, মন্ত্রণালয়ে দুজন, 5-6 জন লোক কাজ করে। আমি ইরানে গিয়ে ওটা স্টাডি করেছি। ইরান আমাকে ওরা অতিথি হিসাবে রাফসানজানি সাহেব দাওয়াত করে নিয়ে গিয়েছিল। রেভলিউশনারি গার্ডের কাজ হলো কোন মন্ত্রী কি অন্যায় করছে, কোন সচিব কি অন্যায় করছে, এই কাজটা সন্ধ্যার মধ্যেই খোমেনি সাহেবকে রিপোর্ট করা। তিনি তখন সরকারি কর্মকর্তা মন্ত্রীদের ডেকে পাঠাইয়ে বলতো, তুমি এটা করেছো, তুমি এটা করেছো, সুতরাং তোমার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। যে ছাত্ররাই আন্দোলন করেছে তারা রেভলিউশনারি গার্ডের মতো একটা কাজ করতে পারতো, ওয়াচ ডগ। অর্থাৎ কোথায় কি অন্যায় হচ্ছে আমরা এটার পিছনে লেগে থাকবো। আজকে সেটা না করে তারা নিজে একটা রাজনৈতিক দল গঠন করেছে। এখানে কিছু বিকৃত মস্তিষ্কের লোক তাদেরকে বুদ্ধি দিয়েছে, কিছু নাস্তিক লোকের সাথে তাদের সম্পর্ক হয়েছে। এই নাস্তিকেরা আমাদের ছেলেগুলিকে বিপদগামী করেছে। যখন আন্দোলন চলছিল প্রত্যেক দিন আমি দিনের 10টা থেকে রাত্রে 1টা-1:30টা পর্যন্ত 2-3 জন লোক নিয়ে সমগ্র ঢাকাতে বাংলাদেশে কি হচ্ছে মনিটরিং করতাম। তখন আমাকে একজনে বললো, স্যার এরা তো রাজনৈতিক দল করবে। তাহলে রাজনৈতিক দল করতে পারে, তবে কি হবে জানো? বলেন না স্যার, আমাদের গ্রামে কিছু লোকের ছেলে পেলে পয়সা থাকলে তারা বেলুন ফুটায়, বেলুন ফুলে রাস্তায় ঘুরে, আর কিছু দুষ্ট ছেলে আসে সেটা ফুটা করে দেয়। আমাদের ছাত্রদের অবস্থা এটাই হবে। কারণ মাথার উপরে ছায়া না থাকলে হয়তো রোদ বৃষ্টি সবকিছু সামাল দিতে হবে। তারা এনসিপি করেছে কিন্তু তাদের মাথার উপরে কোনো ছাদ নাই। ইউনূস সাহেব তাদেরকে রক্ষা করতে পারবে না। ইউনূস সাহেবের কি অবস্থা হয় এটা আল্লাহ জানে। আরো অনেক ঘটনা বাকি রয়ে গেছে। এখন মাত্র ওই যে সিনেমাতে বলেন না ট্রেলার শুরু, এখন শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, টুথপেস্টের দেখাচ্ছে, স্নো পাউডারের দেখাচ্ছে, এখনো খেলা শুরু হয় নাই। আমি 3 মাস আগের থেকে বলতেছি আরো অনেক রক্তপাত বাকি আছে। কারণ এটা সম্পূর্ণ আকার ধারণ করে নাই। অনেক পাগল আছে, বুদ্ধিজীবী পাগল, মাথা কাজ করে না, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কিন্তু টুপি মাথা ঠিকই দেয়। বিপ্লব, আন্দোলন এবং যুদ্ধ এটা কিন্তু পৃথক পৃথক জিনিস। এই গাধাগুলি যদি এই কথাটাই না বুঝে তাহলে কি লেখাপড়া করেছে? যুদ্ধ হলো একটা সশস্ত্র সংগ্রাম। 2 গ্রুপের মধ্যে অস্ত্র থাকে, 2 গ্রুপে যুদ্ধ করে। সেই যুদ্ধটা কি জন্য হয়? দেশকে স্বাধীন করার জন্য হয় বা অন্য দেশকে দখল করার জন্য হয়। এখানে তো এরকম কোনো ব্যাপার ছিল না। দেশকে স্বাধীন করার ব্যাপারও ছিল না, অধিকার করার ব্যাপারও ছিল না। এখানে ব্যাপারটা ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ করা, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করা। সুতরাং বিপ্লব বা এক দফার আন্দোলন, মুক্তিযুদ্ধ একই জিনিস না। এই সমস্ত মাথায় যারা টুপি দিয়ে কিছু পাগল ছেলেদেরকে বুঝাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করবো পাগলামি ছাড়ো, গাঁজা খাও, কিন্তু মানুষকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করো না। জয় জয়। মুক্তিযুদ্ধ এটা একটা আলাদা জিনিস। 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, পৃথিবীতে কোনো জায়গায় এই ধরনের যুদ্ধ হয় নাই। যে একটা দেশ এক অংশ আরেক অংশের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করেছে,
এটা পৃথিবীতে অনন্য একটা ঘটনা। তবে ছাত্রদেরকেও আমি বলবো, তোমরা যেটা করেছো সেটাও একটা অনন্য ঘটনা। তোমরা আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করে দিয়েছ, কিন্তু এখন যারা বসেছে তারা যে স্বৈরাচারী কর্মকাণ্ড করতেছে এটা মানুষ বুঝতেছে। আগের দিন তো নাই, বাসার কাজের লোকের দুটো মোবাইল, রাস্তায় ঝাড়ু দিচ্ছে ঠিকই মোবাইল হাতে রাখছে, কোথায় কি হচ্ছে সব খবর রাখে। এই সরকার আসার পর শুধু একটা ফিগার আপনাদেরকে দেব, যা দিয়ে জানা উচিত সুন্দরভাবে, ইউনূস সাহেবেরও জানা উচিত। বিগত 10 মাসে ৩,৫৫০ জন খুন, এর সাথে গোপালগঞ্জেরটা যোগ করলে কত হবে? ৩,৫৫৮ জন। ৪,১০৫ জন দর্শন অর্থাৎ বলৎকার করা হয়েছে, ৮১৯ জন অপহরণ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কি চিরুনি অভিযান করবে। চিরুনি অভিযান মানে কি? ওই আরেকজনে বলছিল আই এম লুকিং ফর শত্রুস। তো তুমিও কি লুকিং ফর শত্রুস? তুমি যদি চিরুনি অভিযান করো, এই যে ছেলেরা গেল তারা তো অবুঝ, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই। তারা যখন গোপালগঞ্জ যাচ্ছে, গোপালগঞ্জ মানে কি? ওখানে শতকরা 10 জন মুসলমান। এটা আওয়ামী লীগের একটা ডিপো, ওখানে যাওয়ার জন্য তুমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে না? ইউনূস সাহেবের উচিত ছিল ওখানে আগে আর্মি ডিপ্লয় করা, পুলিশ ডিপ্লয় করা, তারপরে ছাত্ররা যাবে। তুমি ইচ্ছা করে আগুনের ভিতরে ঢুকতেছো কেন? তোমরা মনে করছো তোমরা বোধহয় দেশ স্বাধীন করেছো। আগুন আমরা জ্বালিয়েছি, তোমরা ভাত পাকাইছো। রাজনৈতিক দলগুলি চুলা গরম করেছিল, চুলা সব সময় গরম রেখেছিল, তোমরা ওই গরম চুলার উপরে এসে ভাতগুলি পাকাই নিয়েছ। সুতরাং সব দাবি তোমাদের, সব তোমাদের প্রাপ্য, এটা হতে পারে না। আর ঢাকা ইউনিভার্সিটি ওরা মনে করে আমরাই সংগ্রাম করেছি। আপনারা স্মরণ করেন অগাস্টের 3 তারিখ রাত্রে সবাইকে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল। পরের দিন সংগ্রাম কারা করলো? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। ওরা বেরিয়ে আসার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার খাওয়া ছেলেরা রাস্তায় নেমে আসছে। আপনারা মনে করেন ঢাকার চিত্রটা একটু চিন্তা করেন, চোখের সামনে নিয়ে আসেন। এগুলি কি সব মানুষ ছিল? না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নামাই দিয়েছে, জিনদেরকে নামাই দিয়েছে। না হলে কোত্থেকে এত লোক আমাকে বলেন? আমার তো 60 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, এতগুলি লোক তো এখানে নাই। শুধু টঙ্গীর থেকে আমি মাহবুবকে জিজ্ঞাসা করলাম 5 তারিখ সকালে আমাদের যে অফিস সেক্রেটারি উপদেষ্টার পদমর্যাদা আছে তাকে জিজ্ঞাসা করলাম মিছিল কোথায়? বলে স্যার এখনো টঙ্গীতে পিছনের অংশ। তাহলে আগের অংশ তো মহাখালীতে। আগের অংশ মহাখালীতে যদি হয়, পিছনের অংশ টঙ্গীতে হয়, তাহলে কয় লক্ষ লোক হবে? 30 লক্ষ লোকের কম তো না। তো 30 লক্ষ লোক আসে কোথায় আমাকে বলেন? অনুরূপভাবে মিরপুর রোড আসছে, যাত্রাবাড়ি দিয়ে আসছে, কেরানীগঞ্জের দিকে আসছে। তাহলে এই যে কোটি লোক ঢাকায় প্রবেশ করলো, এটা কি লোকগুলি প্রবেশ করেছে আপনি মনে করেন? এটা হলো অ্যাক্ট অফ আল্লাহ, এটা আল্লাহর একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা আমাদেরকে দিয়ে সম্পন্ন করেছেন। তোমরা তাজা রক্ত দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। অনন্য
একটা কাজ করেছো যেটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। কিন্তু এটার যদি ফায়দা নিতে যাও হাসিনার মতো, তাহলে বিপদগ্রস্ত হবে। হাসিনা বিক্রি করেছে যারা মুসলমান এরা হলো মৌলবাদী,